কেন ১১৫ রানের টার্গেট তাড়া করতে পারলো না বাংলাদেশ? কেন একটু ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে যারা ভালো ক্রিকেটটা খেলছেন, যারা ইনফর্ম ব্যাটার আছেন, হৃদয় কিংবা যারা মেরে খেলতে পারেন রিশাদ হোসেন, তাদের কেন একটু ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে এগিয়ে আনা হলো না? কেন এতগুলো মিস ফিল্ডিং হলো? কেন এতগুলো ক্যাচ মিস হলো? কেন রান আউট হলো করতে পারলো না বাংলাদেশ? এবং কেন তানজিম সাকিব শেষ ওভারে ১৫ রান দিলেন? অসংখ্য কেন যারা ক্রিকেট প্রেমী রয়েছেন বাংলাদেশের তাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তবে দিন শেষে এটাই সত্যি, বাংলাদেশ ছিটকে গেছে বিশ্বকাপ থেকে। অবশ্যই সেমিফাইনাল তো বটেই, ম্যাচটাও জিততে পারেনি আফগানিস্তানের সাথে। আফগানিস্তান ইতিহাস গড়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে এবং পাশাপাশি কপাল করেছে অস্ট্রেলিয়া তারাও বিদায় দিয়েছে এই বিশ্বকাপ থেকে। শুরু করছি গ্রাম বাংলা টিউবস লিমিটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং। কো স্পন্সর হিসেবে আমাদের সাথে আছেন জিরে সারেম, আবিবা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, আড়াইল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল সৌজন্যে। আমাদের সাথে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। সুমন ভাই, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। এছাড়াও ফ্যান জোনে আমি লক্ষ্য করছি আমাদের সাথে আজকে ছোট্ট ছোট্ট যারা ক্রিকেট প্রেমী রয়েছেন বাংলাদেশের, তারা রয়েছেন। ছোট ছোট অনেকগুলো মুখ আমরা লক্ষ্য করছি। নিশ্চয়ই তাদেরও আসলে মনের মধ্যে ক্রিকেটটা খুব দারুণভাবেই গেঁথে গেছে এবং তারা ক্রিকেটকে নিয়ে তারা ক্রিকেট খেলে থাকেন, তাদের মনে প্রাণে ক্রিকেট আছে। জানতে চাই সুমন ভাইয়ের কাছে, সুমন ভাই, হাউ ইউ ফিল অ্যান্ড হোয়াটস গোয়িং অন ইন ইউর মাইন্ড? কেমন লাগছে আজকে দিনটা? হার্ট ব্রেকিং। না, আজকে অনেক কষ্ট পেয়েছি। সকাল থেকে আসলে সকালে তো এমনি উঠে যাই, আর বাংলাদেশে খেলা থাকলে তো অবভিয়াসলি কখনোই মিস করি না। আমরা প্রথম দুটি ম্যাচের পরে লিটারালি আউট অফ দ্য ওয়ার্ল্ড কাপ, প্রথম দুটি ম্যাচের পরে আসলে আমাদের কোনো সম্ভাবনাই ছিল না সেমিফাইনালে যাওয়ার। সেই সম্ভাবনাটা তৈরি করে দিয়েছিল আফগানিস্তান। থিওরিটিক্যাল প্রথম দুটি ম্যাচের পরে থিওরিটিক্যাল এর সম্ভাবনা ছিল বাংলাদেশের, অনেক ইকুয়েশন মিলতে হবে, অনেক কঠিন একটা কাজের অবস্থায় দাঁড়িয়েছিল প্রথম দুটি ম্যাচ খেলার পরে। আর গতকালকের ম্যাচের পর ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচের পরে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল, সেটাও অনেক ডিফিকাল্ট ছিল। বাট তারপরেও যখন আফগানিস্তান প্রথমে ব্যাটিং করে ১১৪ রান করলেন, তখন কি ইট ওয়াজ লাইক না, এখন কিন্তু একটা খুব ভালো সম্ভাবনা তৈরি হয়ে গেছে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার। খুব আশা নিয়ে বসেছিলাম, মানে এরকম এটা তো আসলে প্রথম দিকে যখন আমরা এবং ৭৩ বলে ১১৪ রান বা ১১৬ রান এবং কঠিন ৮ ওভার পরে সম্ভবত 8 ওভার মধ্যে 60+ রান ছিল। 4 ওভারে সম্ভবত আমাদের 40 রান করতে হতো শেষ করতে হলে, ৪২ রানের মতো 42, তখন আমাদের 6 উইকেট হাতে। সো এবং সবচেয়ে ভালো বিষয় ছিল আপনি যেটা প্রথমে মেনশন করেছেন, শেষ ওভারে 15 রান দিয়েছিলাম আমরা, যে রানটা আসলে আমরা দিয়েছিলেন। বাট সেটার একটা ভালো দিক মানে কি, সেটা একটা দেখার বিষয় ছিল, তখন বলটা ভিজে গেছে, ওয়েট গ্রাউন্ড, বৃষ্টি হচ্ছে, তার মানে বলটা এখন আর গ্রিপ করতে সমস্যা হবে না, গ্রিপ করতে সমস্যা হবে, বলটা তো ঘুরবে না, বলটা ব্যাটিং একটু বেটার আসবে, সেটাই কিন্তু হয়েছে বাংলাদেশের জন্য। এটা ইতিবাচক ছিল ব্যাটিংয়ের ক্ষেত্রে, সেদিকটাও বাংলাদেশের পক্ষে ছিল। তারপরেও আসলে আমরা শেষ করতে পারিনি ম্যাচটা, 12 ওভারে তো জিততে পারি, ইনফ্যাক্ট অ্যাট দ্য এন্ড ম্যাচটাই হেরে বসেছি। তো সব মিলে আসলে খুব হার্ট ব্রেকিং ছিল আমার জন্য। আমি পার্সোনালি খুব ডিসঅ্যাপয়েন্টেড। সেমিফাইনালে যাওয়ার এরকম সুযোগ সবসময় আসবে না। টিমটা আফগানিস্তান, টিমটা তো অস্ট্রেলিয়া ইন্ডিয়া না যে আপনি যার সাথে যারা অনেক এগিয়ে সব দিক দিয়ে। আফগানিস্তানের এই দলটাতে আসলে মুজিব চলে যাওয়ার পরে তাদের বোলিংটা একটু উইকেন্ড হয়েছে, যদিও নূর আহমেদ ভালো বোলিং করছেন, বাট মুজিব তাদের চ্যাম্পিয়ন বোলার ছিলেন। রশিদ খান ছাড়া অত ইম্প্যাক্টফুল বোলার কিন্তু পরের দিকে তেমন কি হতে পারেনি। আচ্ছা, নবীও কিন্তু এমন না যে খুব বড় ইম্প্যাক্ট ফেলেছেন। গুলমাদ্দিন নাইব লাস্ট ম্যাচে উইকেট পেয়েছেন, বাট তিনি কিন্তু ওরকম রেগুলার বোলার নন, বেসিক্যালি দুটোই অল্প অল্প করতে পারেন। তার আজকের উইকেটে কিন্তু তার বলটা তো গ্রিপও করেনি। সো সব মিলিয়ে সব কিছু আমাদের পক্ষে ছিল, আনফর্চুনেটলি আমরা সেই সুযোগগুলি কাজে লাগাতে পারিনি। জি, শান্তর প্রেস কনফারেন্স ছিল পোস্ট ম্যাচে, তিনি বলছিলেন যে 3 উইকেট পড়ে যাওয়ার পর আসলে তারা শুধুমাত্র জেতার জন্য খেলেছেন, সেমিফাইনালে ওঠার তাদের লক্ষ্য ওটা তখন সেই সময়টাতে তাদের ছিল না। আপনার কাছে মনে হয় কি না যে আসলে থ্রু আউট দ্য ম্যাচ সেই লক্ষ্যটা নিয়েই আসলে এগিয়ে যাওয়া উচিত ছিল বাংলাদেশের, ডু অর ডাই? হ্যাঁ, যদি আপনি আজকে ম্যাচটা হেরে যাও, যা হতো জিতলে তাই হতো না, ব্যাপারটা কি। আমরা যদি 12-13 ওভার পরে জিতলেও আমরা ফিরে আসতাম, আর যদি 12 ওভার জিতে যেতে পারতাম সেমিফাইনালে যেতে পারতাম। তো 14-15 ওভারে জিতলে তো আসলে আমরা ইনফ্যাক্ট আমাদের জন্য ওয়ার্ল্ড কাপটা শেষই হয়ে গেল, আমরা সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারলাম না। সেই সাহসিকতাটা কি বাংলাদেশের দেখানো উচিত ছিল কিনা? কারণ মাহমুদুল্লাহ যখন ব্যাট করতে আসলেন, সেই মেসেজটা তিনি নিয়ে এসেছিলেন যে যেভাবেই হোক ম্যাচটা জিততে হবে। তিনি সেই 12 ওভার 1 বলের সেই হিসাবটা তার মাথায়
করে নিয়ে তিনি আসেননি, যেহেতু টিম ম্যানেজমেন্ট সেটাই চাচ্ছিল। তার ব্যাটিং দেখে, স্টার্ট দেখে সেটা মনে হচ্ছে। না, এবং এবং ক্যাপ্টেনের কথা শুনেও আসলে আমরা একমতই হতে পারি। হ্যাঁ, সেটা হয়তো তখনকার তাদের হয়তো গেম প্ল্যান সেরে হয়েছে হয়তো, যে আমরা হয়তো জিততে পারবো না, ওয়ার্ল্ড কাপটা যে জয় দিয়ে শেষ করি। জি, বাট যেটা বললাম যে আমাদের আসলে, আমরা তো নন টেস্ট প্লেইং কান্ট্রি না, আমরা ফুল টেস্ট প্লেইং নেশন। আমরা ওয়ার্ল্ড কাপ, অনেকগুলি ওয়ার্ল্ড কাপ খেলেছি। আমাদের প্রাইমারি টার্গেট এবং শেষ টার্গেটটা হচ্ছে যে আমরা কত দূরে যেতে পারি, এবং সেই সুপার এইটের টার্গেট অবশ্যই সেমিফাইনাল খেলা। আমরা মনে হয় সুপার এইটে সাহসটা দেখাতে পারি। আমি জানি না আমরা বিশ্বাসটা করেছিলাম কিনা, কারণ আমাদের খেলায় সেই ছাপটা কিন্তু কোনোদিন কোনো ম্যাচে ছিল না যে আমরা বিশ্বাস করছি যে আমরা সেমিফাইনালে যেতে পারি। গুড এনাফ টু প্লে ইন সেমিফাইনাল, আমরা সেমিফাইনালে যাওয়ার মতো ভালো দল, সেই বিশ্বাসটা মনে হয় আমাদের মধ্যে মিসিং ছিল। সেটা আমার এবং নিজের কাছে মনে হচ্ছে। হয়তো বা ব্যাক অফ দ্য মাইন্ডে এটাও কাজ করতে পারে যে কখনোই 4টা ম্যাচ জেতা হয়নি, অন্তত সুপার এইটে একটা ম্যাচ জিতে শেষ করা, সেটা আমার মনে হয় না সেটা করার মতো কোনো অবকাশ আছে, যে আমরা আগে ওয়ার্ল্ড কাপগুলো 3টি ম্যাচ জিতেছি, আজকে ম্যাচ 4টা ম্যাচ খুব ভালো হবে। আমরা মনে হয় সেরকম স্টেজে নেই। ফার্স্ট রাউন্ডে আমরা যে ক্রিকেটটা খেলেছি, রেজাল্টের দিক দিয়ে দিলে হয়তো খুবই ভালো, বাট সেটাই কি স্বাভাবিক হওয়ার কথা না? বাংলাদেশ ক্রিকেটের জন্য সেটাই স্বাভাবিক হওয়ার কথা, যে আমরা সুপার এইটে খেললে ফার্স্ট রাউন্ড সেই প্রাথমিক লক্ষ্যটা তাই ছিল সুপার এইটে এবং খেলা। সুপার এইটে যাওয়াটা স্বাভাবিক লক্ষ্য। এটা কিন্তু খুব একটা বড় কোনো লক্ষ্য না। এটা হয়তো ইউএসের জন্য অনেক বড় কোনো লক্ষ্য, স্কটল্যান্ডের জন্য অনেক বড় কোনো লক্ষ্য সুপার এইটে যাওয়া, নেপালের জন্য হয়তো অনেক বড় কোনো লক্ষ্য, সেম গোজ নেদারল্যান্ড। বাট বাংলাদেশের জন্য তো সুপার এইটে যাওয়াটা কোনো বড় কোনো লক্ষ্য না, এটা স্বাভাবিক একটা লক্ষ্য। 8টা দলের মধ্যে 8টা দলের মধ্যে থাকা উচিত, স্বাভাবিক লক্ষ্য হওয়া উচিত, সেটাই হওয়া উচিত ছিল। আর সুপার এইটে এসে আই ডোন্ট বিলিভ যে আমরা বিশ্বাস করেছিলাম আমরা সুপার এইটে ম্যাচ জিততে পারবো, বিকজ খেলার মধ্যে অস্ট্রেলিয়ার সাথে খেলা, ইন্ডিয়ার সাথে খেলা, কখনোই মনে হয়নি যে আমরা জিতে চাচ্ছি। জি, একটু যারা ক্ষুদে যারা ক্রিকেট ফ্যান রয়েছে তাদের কাছে আমি একটু যেতে চাই। তোমাদের যেটা বলছিলেন যে এই বিশ্বাসটা বাংলাদেশ দল হয়তোবা করতে পারে, তোমাদের মধ্যে এরকম কোনো বিশ্বাস ছিল কিনা যে হয়তোবা বাংলাদেশ জিততেও পারে আফগানিস্তানে? তার আগে একটু নামগুলো সবার জেনে নিতে চাই। কোথায়? আমার নাম ফাহাদুন ফাহিম, আমি আইডিয়া স্কুল অ্যান্ড কলেজে বনশ্রী ব্রাঞ্চে 7ম শ্রেণীতে পড়ি। আমি এখানে বনশ্রী থেকে এসেছি। জি, আমার নাম মোহাম্মদ আজমান আলম উৎস, আমিও আইডিয়াল স্কুল কলেজে বনশ্রী শাখা 7ম শ্রেণীতে পড়ি, আমিও বনশ্রী থেকে এসেছি। জি, সবাই আইডিয়ালের বনশ্রী থেকে এসেছে আমার মনে হয়। আমার নাম মানসিব মিরাজ, আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর শিক্ষার্থী, আমিও বনশ্রী থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুস সাকিব, আমিও বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে 7ম শ্রেণী থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমার নাম আহনাফ তাহমিদ, আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী ব্রাঞ্চের 7ম শ্রেণীতে পড়ি, আমিও বনশ্রী থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাদমান খান, আমিও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখা 7ম শ্রেণীর ছাত্র, আমি মোহাম্মদপুর থেকে এসেছি। তোমাদের কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে সেই বিশ্বাসটা ছিল কিনা। তার আগে জানতে চাই তোমরা ক্রিকেট খেলো কিনা? এই বয়সটা একটা দুরন্তপনার বয়স, ক্রিকেট খেলার বা যে কোনো ধরনের খেলাধুলার বয়স। তোমাদের কি সবার ক্রিকেট খেলা হয় কিনা? সবাই ক্রিকেট খেলো। সকালে উঠে 6:30টায় ম্যাচ ছিল বাংলাদেশের, কজন সকাল সকাল উঠতে পেরেছে এবং পুরো ম্যাচটা দেখতে পেরেছে? কয়জন? কেউ কি আছে? কেউ দেখেনি সকালে উঠে? মাঝে মাঝে দেখা হচ্ছে। স্কুল ছিল না? আচ্ছা, কেমন কেমন দেখলে টোটাল বাংলাদেশের পারফরমেন্স এবং এবারের বিশ্বকাপে কেমন লাগলো তোমার বাংলাদেশের খেলা দেখে? আমার গ্রুপ স্টেজের খেলাগুলো বেশ ভালো লেগেছে, কিন্তু পরে সুপার এইটে গিয়ে পরে আর খেলাগুলো মানে বাংলাদেশ যেভাবে হেরে গেল তা খুব একটা ভালো লাগে। আসলে এই গ্রুপ পর্বে বাংলাদেশ অসাধারণ খেলেছে, এটা বলতেই হয়। তবে বাংলাদেশের আরও উচিত ছিল সুপার এইটে আরও ভালো আত্মবিশ্বাস নিয়ে খেলা, ভালো কোনো একটা বাংলাদেশকে একটা ভালো স্টেজে নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা আনফর্চুনেটলি বাংলাদেশ করতে পারেনি, তো এটাতে একটু আমি দুঃখ পেয়েছি। জি, বাংলাদেশ গ্রুপ পর্বে অনেক ভালো খেলেছিল, কিন্তু আমরা যখন সুপার এইটে উঠেছে বাংলাদেশ দল, তখন তারা বড় বড় টিমের সাথে খেলেছে, তাদের মধ্যে একটা কনফিডেন্স ছিল যে আমরা জিততে পারবো, কিন্তু আপনার আফগানিস্তানে সেই কনফিডেন্সটা ছিল, এর জন্যই তারা অস্ট্রেলিয়ার মতো বড় দলকে হারাতে পেরেছে। আচ্ছা, সুমন ভাই, একটা কিছু কথা আমি একটু তাদের পিক করতে চাই। যেমন তারা বলছে যে গ্রুপ পর্বে অসাধারণ খেলেছে। আপনার কাছে মনে হচ্ছে কিনা যে গ্রুপ পর্বে আসলেই বাংলাদেশ অসাধারণ খেলেছে?
দেখুন গ্রুপ পর্বের খেলা যদি আমরা তাকিয়ে দেখি সবগুলি দলের মধ্যে, সেক্ষেত্রে আমি কিন্তু বলবো যে বাংলাদেশ খারাপ খেলেনি। আমি আউট অফ 4 গেমস এবং সাউথ আফ্রিকার সাথে প্রবাবলি বাংলাদেশের জেতা 4টা খেলা ম্যাচটা হেরে গেছে। জেতা ম্যাচটা হেরেছে, প্রবাবলি বাংলাদেশের 4টা ম্যাচই জেতা উচিত ছিল। সাউথ আফ্রিকা কিন্তু সেম এভাবে গিয়েছে, একটা 100 রান করে জিতেছে, 115 রান করে জিতেছে। ওই স্টেজে কিন্তু বাংলাদেশ কিন্তু তাদের নার্ভটা প্রমাণ করতে পেরেছিল যে এরকম স্টেজে আসলে যে এই প্রেশারটা থাকে সেই প্রেশারটা ভালো হ্যান্ডেল করেছে। এবং আউট অফ 4 গেমস 3টা ম্যাচ জিতলে কিন্তু আপনাকে বলতেই হবে যে আপনি ভালো ক্রিকেট খেলেছেন। এবং যেটা বলছিলাম যে সাউথ আফ্রিকার সাথেও আসলে আমরা আজকে জেতা ম্যাচটাই হেরে গেছে আমাদের। যেভাবে যে হেরেছি সেখানে ওই ম্যাচটাও সেভাবে হেরেছিলাম, যেটা আসলে একটু কিছুটা হলে অ্যালার্মিং ছিল। বাট গ্রুপ স্টেজে বাংলাদেশ কিন্তু ভালো খেলে রেজাল্ট ওয়াইজ। এবং আরেকটি কথা একজন বলছিলেন যে বড় দলগুলোর সাথে যখন খেলা হচ্ছে তখন আসলে সেই দুর্দশা কিংবা সেই রুগ্ন চিত্রটা বাংলাদেশ দলের বেরিয়ে গেছে, বড় যেমন দলগুলো- অস্ট্রেলিয়া কিংবা ভারতের কথা যদি বড় দলগুলির সাথে আমরা মনে হয় বিশ্বাসটা আমরা করতে পারিনি। আমার মনে হয় এখানে স্কিল লেভেল যেটাই ছিল, স্কিল লেভেল তো আমাদের আগে যা ছিল এখনও তাই আছে। এবং বড় দলগুলিকে যে আমরা হারাইনি তা নয়, আমরা সাউথ আফ্রিকাও হারিয়েছি, যদিও সাউথ আফ্রিকার টি-20 আমাদের যেতে হয়নি, বাট আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি, ইন্ডিয়াকে হারিয়েছি, সবাইকে হারিয়েছি। এই ওয়ার্ল্ড কাপে মনে হয় আমাদের নিজেদের উপর বিশ্বাসটা একটু কম ছিল আমার কাছে মনে হচ্ছে। এবং যখন শুধু আমার মনে হয় ক্রিকেটাররা নন, যারা ক্রিকেট প্রেমী রয়েছেন দেশের, তাদেরও তুলনামূলকভাবে প্রত্যাশার যে পারতটা ছিল সেটা আমার মনে হয় নিম্নমুখী ছিল, আগের বিশ্বকাপের মতো ছিল না, এবং সাম্প্রতিক ধারাবাহিকতা, ব্যর্থতার ধারাবাহিকতায় সেটা হয়েছে। তোমাদের খেলাধুলা নিয়ে একটু জানতে চাই। বাংলাদেশ দল নিয়ে আসলে অনেক কথা বলার আছে বা আমরা বলি বা খারাপও লাগে। তোমরা কীরকম সময় দাও খেলার পেছনে, কীরকম সময় দাও? সবাই স্টুডেন্ট, তারপরও খেলার পেছনে কীরকম সময় পাও, কিংবা বকাঝকা শোনো কিনা তোমরা খেলাধুলা করতে গিয়ে ফ্যামিলির কাছ থেকে? আমরা প্রায় প্রত্যেকদিনই খেলাধুলা করার চেষ্টা করি। অনেক সময় আমরা ফ্যামিলির কাছে বকাঝকা খাই, এটা স্বাভাবিক এই বয়সে। কিন্তু আমরা খেলাধুলার প্রতি আমাদের একটা ভালোবাসা আছে, এই ভালোবাসা নিয়ে আমরা খেলাধুলা করি। বাংলাদেশে খেলা দেখে আমরা ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। কতজন ব্যাটার আছে এই টিমে, এই ফ্যান জোনে, আর কতজন বোলার আছে আমি একটু জানতে চাই। কতজন অলরাউন্ডার আছে? অলরাউন্ডার, একজন অলরাউন্ডার। ব্যাটার কয়জন? অলরাউন্ডার অলরাউন্ডার 2জন। অলরাউন্ডার, সবাই অলরাউন্ডার। এই বয়সটাতে আমার এই মনে হয় বয়সে সবাই কিন্তু ব্যাটিং করতে চায়। হ্যাঁ, শুনুন, এই বয়সটাতে আমরা সবাই ব্যাটও করেছি, বলও করেছি, মানে তারপরে গিয়ে স্পেশালিস্ট বোলার জি, ব্যাটার। এই বয়সে আমার মনে হয় যেটা সবচেয়ে বেশি মারামারি হয় কি ব্যাটিংটা পাওয়ার জন্য আর কি। আমরা মোস্টলি তো ব্যাটিং বোলিং তখন তো আর কোনো থাকে না, সবাই বোলিং করে সবাই ব্যাটিং করে, বাট ব্যাটিংয়ের প্রতি আকর্ষণ এই বয়সে একটু বেশি থাকে। আমাদের বেশি ছিল ব্যাটিংটা কখন পাবো, ব্যাটিংটা আগে পাওয়া নিয়ে পরে পাওয়া নিয়ে মারামারি হতো আমাদের মধ্যে। এবং তারপরও বাংলাদেশের ব্যাটাররা কেন এই সময়ে এসে, একটা সময় ব্যাটিং নির্ভরতার একটা দল ছিল বাংলাদেশ, এই সময়টাতে এসে যেখানে সবাই ব্যাট করতে চায় ছোটবেলা থেকে, এই সময় এসে আমরা ব্যাটারদের কাছ থেকে সেরকম পারফরমেন্স লক্ষ্য করছি না। আমি একটু জানতে চাই, বোলারদের নিয়েও কথা হচ্ছিল, যথারীতি কুইজ আছে তোমাদের জন্য, আমি জানি না কঠিন হয়ে যায় কিনা, আমি একটু সহজভাবেই করতে চাই। বাংলাদেশের হয়ে ওয়ার্ল্ড কাপ তো বাংলাদেশের ক্যাম্পেইনটা শেষ হয়ে গেল, সবচেয়ে বেশি উইকেট কে পেয়েছেন এবারের টি-20 বিশ্বকাপে? সবার আগে তুমি হাত তুলেছ, কে পেয়েছেন বললেই হবে, কতগুলো উইকেট সেটাও বলার দরকার নেই। রিশাদ হোসেন। আরেকটু যদি ডিপে গিয়ে জানতে চাই, কয়টা উইকেট তিনি পেয়েছেন? 14টি। একটু মাইক্রোফোন নিয়ে তুমি একটু বলবে, কারণ মাইক্রোফোন ছাড়া আসলে। রিশাদ হোসেন 14টি উইকেট পেয়েছেন। অসাধারণ, খুব খোঁজ খবর আমার মনে হয় আমার রাখা মাথায় হয়। ছিল না কয় উইকেট পেয়েছে, আমি জানি সবচেয়ে বেশি তানজিম উইকেট পেয়েছে। সাকিবের কথা আপনার মাথায় ঢুকছিল। এক্স্যাক্টলি উইকেট কতটা সেটা আমার মনে যেহেতু ছিল না। আজকে 3 উইকেট Very good, নিয়েছেন, well done. তার উইকেট সংখ্যা হয়ে গেছে 14, এবং তানজিম সাকিব তিনি যেহেতু কোনো উইকেট পাননি, তার 11 উইকেট, এবং তুমি পেয়ে গেছো চ্যানেল 24 এর সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। সুমন ভাই, এবারের ব্যাটিং ব্যর্থতা নিয়ে অনেক কথা আমরা বলতে পারি, অ্যাপ্রোচ নিয়ে বলতে পারি। আপনার কাছে কি মনে হয়, আপনার এই ব্যর্থতার মিছিলে কাকে আপনি একটু আলাদা করতে চান? কার ব্যাটিং দেখে কিছুটা হলেও আপনার কাছে মনে হয়েছে যে না, আশার আলো দেখতে পেরেছেন? It's difficult to find out, to be honest. এতটাই মানে ব্যাটিং এর দুর্দশা? দুর্দশা এতটাই, আমি ডিসঅ্যাপয়েন্টেড বলবো। দুর্দশা থেকে আমি নিজে এতটাই ডিসঅ্যাপয়েন্টেড। দেখুন, ফার্স্ট রাউন্ডের ব্যাটিং নিয়ে আমি খুব একটা জাজমেন্টাল হতে চাই না। ফার্স্ট রাউন্ডে কিন্তু এভরিওয়ান স্ট্রাগল, এবং সেটা উইকেটের একটা বড় দায়, অনেক বড় দায় যেতেই পারে। আইসিসি ইভেন্টে এরকম উইকেট কন্টিনিউয়াসলি আমরা আসলে কখনো দেখিনি। আমি একটু অবাক হয়েছি, যেহেতু আইসিসির উইকেটগুলি আইসিসি কিছুটা হলে মেনটেন করে, সেখানে একটু বেটার উইকেট এবং আমরা সবাই আশা করি। ক্রিকেট গ্লোবালাইজেশনের মোড়কে আসলে খুব একটা সুবিধা করতে পারেনি আমার মনে হয়। সো এক্ষেত্রে
আমার নিজের কাছেও ছিল যে উইকেটটা একটু ভালো হবে। So, এরকম উইকেটে সবাই, আর খেলা হয়েছে পার স্কোর প্রবলি 120, 130, 110 রান করে টিম জিতেছে, 101 রান করে টিম জিতেছে। সেখানে আসলে বলা যাচ্ছে না যে আমাদের ব্যাটসম্যানরা খুব খারাপ করেছে। বাট আমার কাছে যেটা বেশি মনে হচ্ছে সেকেন্ড রাউন্ডে আমাদের ব্যাটিং অ্যাপ্রোচ নেই, এবং ব্যাটিং অ্যাপ্রোচটা আসলে কখনোই আসলে ওরকম আমাদের মানে ভালো ছিল না এবার ওয়ার্ল্ড কাপ। বিশেষ করে সেকেন্ড রাউন্ডে আসার পর যখন একটু বেটার উইকেটে খেলেছি ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার সাথে, কিন্তু আমরা একটু বেটার ব্যাটিং কন্ডিশনে খেলেছি। এক্স্যাক্টলি, সেখানে ব্যাটিং অ্যাপ্রোচটা আমাদের ভালো ছিল না, রাইট ছিল না। আমাদের যেরকম মোমেন্টাম দরকার ছিল, ইনটেন্ট দরকার ছিল, সেটা করতে পারিনি। উই হ্যাড লিটল বিট স্কোর। আজকে লিটন ম্যাচের গতি প্রকৃতি অনুযায়ী ব্যাটিং আজকে একটা করেছে, হাফ সেঞ্চুরি হচ্ছে half এবং century ওভারঅল বাংলাদেশের দ্বিতীয় হাফ সেঞ্চুরি মাত্র। রিশাদ হোসেন কয়েকটা ম্যাচে কার্যকরী ইনিংস খেলেছেন। তহিদ হৃদয় চেষ্টা করেছেন, একমাত্র তহিদ হৃদয় কি বলতে পারি, ক্যাপ্টেন দুটি 40-40 অড রান করেছেন দুটি ম্যাচে, যদি সেটা খুব একটা ইম্প্যাক্ট পড়েনি, বাট দুটি ম্যাচে 40 অড রান করেছেন, 40-40। বাট আমার কাছে মনে হয় তহিদ হৃদয় অনলি ওয়ান প্লেয়ার যিনি কিনা যেটা ধরনের ব্যাটিং ইম্প্যাক্টফুল ইনিংস খেলা দরকার সেটাই খেলেছিলেন। ইফ ইউ ক্যান রিমেম্বার ইভেন এগেন্সট নেপাল, ওই সময় যে ব্যাটিংটা দরকার ছিল সেই সময় কিন্তু তহিদ ওই ব্যাটিংটাই করেছেন উইথ দ্য হল্যান্ড অলসো। সো তহিদ হৃদয় এবং যে ম্যাচে শ্রীলঙ্কার সাথেও যদি আমরা শ্রীলঙ্কার সাথে যদি আমরা ধরি, শ্রীলঙ্কার সাথে স্পেশালি জি, যে এক ম্যাচে ওভারে 3 ছক্কা রান মেরে। করার নেই, বাট যে ম্যাচে রান করেছেন ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন। তো আমি যদি আলাদা করতে আমি তহিদ হৃদয়কে আলাদা করব, বিকজ এবং ইম্প্যাক্টের কথা আপনি বলছেন। লিটন দাসের আজকের ইন ভেইন বলা যায়, একটা 54 রানের ইনিংস তিনি খেলেছেন সত্যি, তবে একটা বিরল আমার মনে হয় রেকর্ডও হতে পারে এটা, যে এত কম রান তার উপরে একেবারে ক্যারিং থ্রু দ্য ইনিংস তিনি খেলে গেছেন। তিনি অপরাজিত ছিলেন, কিন্তু আলটিমেটলি দল হেরে গেছে। ব্যাটেড ভেরি ওয়েল, যেরকম দরকার ছিল। শুরুর দিকে তো আসলে উইকেট পড়ে যাচ্ছিল, লিটন কুমারের একজন ব্যাটসম্যান দরকার ছিল একদিকটা ধরে রাখা। খুব ভালো ব্যাটিং করেছেন, বাট আমার মনে হয় যে শেষের দিকে যখন তানজিম সাকিব আউট হয়ে গেলেন, তখন হয়তো স্ট্রাইক রেটটা আর একটু বেশি নেওয়া উচিত ছিল, স্পেশালি। এবং আমরা দেখেছি বারবার তাসকিনকে সেকেন্ড লাস্ট ওভারে তাসকিনকে 3টা বল এক্সপোজ না করলে পারতেন, বিকজ তখন তাসকিন আউট হওয়া মানে লাস্ট উইকেট কিন্তু বিকাম এনিবডিজ গেম। এবং আমরা জানি যে মুস্তাফিজ ব্যাট হাতে অতটা পারদর্শী নয়, আমাদের এবং রানটাও খুব বেশি ছিল না, 9 রান 10 রান, 9 রান 10 রান, একটা বড় রান। তো ওই সময় তাসকিনকে অত পুরো ওভারটা এক্সপোজ না করে হয়তো একটা বল এক্সপোজ করতে পারেন, সো দ্যাট পরের ওভারটা যেন পুরোটাই খেলতে পারেন। এই ছোট্ট ক্যালকুলেশনটা মনে হয় একটু মিস করে গেছেন লিটন। ভালো ব্যাটিং করেছেন ডেফিনেটলি, যে মানে একটা সাইড ধরে রেখেছেন যতক্ষণ ছিল। আমরা যখন 12 ওভার পার হয়ে গেছে, তারপর তো 12 ওভার পরে তো টার্গেট ছিল ম্যাচটা জেতা, ডেফিনেটলি ওই সময়টুকু তিনি একদিকটা ধরে রেখেছিলেন। বাট শেষের দিকে ছোট্ট একটা মিসক্যালকুলেশন হয়তো না করলে ভালো হতো, তাহলে হয়তো ম্যাচটা আমরা জিতে শেষ করতে পারতাম। হ্যাঁ, এবং পাশাপাশি যদি সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আপনার কোনো কিছু বলার আছে কিনা? সাকিব আল হাসান বারবার ব্যর্থ হয়েছেন, মাহমুদুল্লাহ আমরা মিস্টার ফিনিশার হিসেবে তাকে জেনে থাকি, তিনি যেই পারফরমেন্স এবারের বিশ্বকাপে দেখালেন। পাশাপাশি কিছু তরুণদের কথাও যদি বলি, তানজিদ তামিম তিনি আজকে তৃতীয়বারের মতো তিনি আউট হয়েছেন 0 রানে। নাজমুল শান্ত মোটামুটিভাবে ফ্লপ বলা যায়। সব কিছু মিলিয়ে নতুন করে আবার শুরু করতে হচ্ছে কিনা বাংলাদেশ দলকে, কিংবা ভাবার বিষয় আছে কিনা? আমাদের এরপরে ব্যাক টু ব্যাক একটা সিরিজ আর সম্ভবত আফগানিস্তানের সাথে। জি, আনফর্চুনেটলি এর মধ্যে আমাদের কোনো খেলা নেই, মানে যদি আপনি চেঞ্জ করতে চান কি দেখে চেঞ্জ করবেন। আমাদের ঘরোয়া ক্রিকেটটাও হয়নি, শেষ হয়ে গেছে। বিপিএল তো শেষ হচ্ছে অনেক দিন আগে, ঢাকা প্রিমিয়ার লিগ হয়ে গেছে বেশ কিছুদিন আগে। এই মধ্যে আমরা কিন্তু কোনো ক্রিকেট খেলছি না, এখন বাংলাদেশ অফ সিজন। এই সময় কোনো খেলোয়াড়কে নিয়ে আসতে হলে তো আপনি কী দেখে নিয়ে আসবেন, এটার কোশ্চেন মার্ক আছে। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে সামটাইমস চেঞ্জেস আনতে হবে, বিকজ আপনি আন্তর্জাতিক পর্যায়ে একজন খেলোয়াড়কে নিয়মিত সুযোগ দেবেন, ডেফিনেটলি এনাফ অপরচুনিটি দেবেন, বাট ইট ডাজন্ট মিন যে আপনি কন্টিনিউয়াসলি ফেল করবেন এবং কন্টিনিউয়াসলি আপনি খেলানো হবে। ওই ব্যাপারটাও থাকা উচিত যে আপনি যদি টিকে থাকতে হলে আপনি পারফর্ম করেই টিকে থাকতে হবে, নাহলে অন্যকে আপনার জায়গা নিয়ে যাবে। এই প্রতিযোগিতাটা থাকাটা খুবই ইম্পর্টেন্ট, না হলে আসলে এই ধরনের পারফরমেন্স আরও ভালো হয় না। দেখুন অন্য যে কোনো দলে দেখেন, সে আমি এক্সাম্পল হিসেবে দেখি ইন্ডিয়া দলকে একটু তাকিয়ে দেখি, সেখানে কিন্তু পায়ের বেঞ্চে কিন্তু অনেক বড় খেলা মানে ভালো খেলা বসে আছে। তো যারা 11-এ থাকেন তারা জানেন, কিন্তু আমি 2-3টি ম্যাচে যদি রান না করি আমাকে আরেকজনের জায়গা ছেড়ে দিতে হবে, যে জিনিসটা আসলে আমাদের পাইপলাইনটা আসলে সেরকম ভাবে আমাদের আরও এই জায়গাটায় সুযোগ দিয়ে পাইপলাইনটা তৈরি করতে হবে। এবং সুযোগটা তো কাজে লাগাতে পারে না। আপনি অনেকগুলো ক্রিকেটারকে আমরা দেখি যে ঘুরিয়ে ফিরিয়ে আনা হচ্ছে, আফিফ হোসেন মাঝখানে এসে খেলে গেছেন,
কিংবা রনি তালুকদার ঢুকেছিলেন টি-20 স্কোয়াডে, এনামুল হক বিজয়, কিন্তু আলটিমেটলি যারাই সুযোগ পাচ্ছেন তারা ফ্লপ। সেই জায়গাটা থেকে একটা বড় রকমের ঘাটতি বা ভ্যাকুয়াম তো আসলে তৈরি সবসময় থেকেই যাচ্ছে। জি, সেটা থেকে যাচ্ছে, আমরা এর আগেও দেখেছি। বাট আমাদের যদি পরিবর্তন আনতে হয়, আমার মনে নেক্সট ওয়ার্ল্ড কাপের কথা মাথায় রেখে 2 বছর সময় আছে, আমার মনে এখন থেকেই আমাদের শুরু করতে হবে। যদি কাউকে কোথায় কোথায় কোন খেলোয়াড়কে ইনজেক্ট করতে যাই, কোথায় আমরা দেখতে চাই, সেটা মানে এই ওয়ার্ল্ড কাপের পরে মানে আমাদের কিছু সাহসী সিদ্ধান্ত মনে নিতে হবে। জি, এবং বারবার এক একটা ওয়ার্ল্ড কাপ যায়, আমরা হতাশার গল্প শুনি, তারপরে আমরা আবার বলি যে নতুন করে শুরু করা কিংবা এখন থেকেই আসলে সেরকমভাবে প্রিপারেশন নেওয়া, কিন্তু আলটিমেটলি সেই 21 সাল বলুন কিংবা 22 সাল দেখুন, আমরা এই কথাটা বলি, বাট আমি আবার আমরা কিন্তু আমি বলছি যে সাহসটা সবাইকে দেখাতে হবে। শুধু আমার ক্রিকেটের সাথে যারা আছেন, ক্রিকেটের বাইরে আছেন এবং দলের যারা সমর্থক, তাদেরও কিন্তু সাহস দেখাতে হবে। আমাদের সমস্যা কি, আমরা বলি নেক্সট ওয়ার্ল্ড কাপটা আমরা টার্গেট করছি, সে আমি কথা বলি আমাদের 2 বছর পরে ওয়ার্ল্ড কাপ, আমরা দলটা কারা খেলবেন নেক্সট ওয়ার্ল্ড কাপে, যদি কেউ যদি না খেলে তার জায়গায় আমি কাকে ট্রাই করবো, যাকে ট্রাই করবো তাকে সময় দিতে হবে। সো আমাদের সবাইকে কিন্তু এই ধৈর্যটা, সাহসটা দেখাতে হবে। আমাদের হয় কি, যখন আমরা নতুন ট্রাই করি, আমরা একসেপ্ট করি না একটা দুটো খারাপ ম্যাচ, তখন না ভালো, সেই মানসিকতাটাও পুরনোকে ফিরে নিয়ে আসি। থাকা এটা দরকার। করতে যে আমাদের টিমটা আসলে কখনোই এভাবে তৈরি হয় না। একটা অস্থিরতার মধ্য দিয়ে যায়। হ্যাঁ, অবশ্যই দর্শকদের সেই জায়গাটা থেকে ধৈর্য ধারণের সুযোগ রয়েছে, এবং যারা আমাদের এই প্রোগ্রামটি দেখে থাকেন টেলিভিশন সেটের সামনে বসে, তারা সবাই জানেন যে প্রতিদিন আপনাদের জন্য কুইজ থাকে, এবং গতকালকের কুইজটি ছিল যে বিশ্বকাপের এবারের আসরে তৃতীয় হ্যাটট্রিকটি কে করেছিলেন, এবং অপশনে ছিল জোফ্রা আর্চার, বি ছিল ক্রিস জর্ডান। বিজয়ীর নাম অবশ্য আমরা জানি না, তবে সর্বোচ্চ যিনি SMS করেছেন তিনি, বিজয়ী আসলে ফোনটা রিসিভ করছেন না, তিনি রিসিভ করলেই আমরা তাকে পেয়ে যাব, তবে তিনি পুরস্কার 1000 টাকা ঠিকই কিন্তু পেয়ে যাবেন। এবং আমাদের আগামীকালকের যেই আজকের যে কুইজটি আছে, অর্থাৎ আগামীকাল পর্যন্ত যে কুইজটি অ্যান্সার দিতে পারবেন, সেই কুইজটি একটু বলে নিতে চাই। বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচে, অর্থাৎ আজকের ম্যাচটাতে সর্বোচ্চ রান কে করেছেন, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। অপশন এ লিটন দাস এবং অপশন বি রহমানুল্লাহ গুরবাজ। এবং সঠিক উত্তর দেওয়ার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে WC স্পেস দিয়ে A অথবা B লিখে পাঠিয়ে দিতে হবে 26969, এই নম্বরে যত খুশি ততবার। উত্তর পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 2টা পর্যন্ত। উত্তরদাতা পেয়ে যাবেন 1000 টাকার মোবাইল রিচার্জ। এই পর্যায়ে একটা বিরতির সময় হয়ে গেল দর্শক। গ্রাম বাংলা টিউবস লিমিটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিংয়ে। কিছুক্ষণ পর ফিরে বাংলাদেশের বোলিং নিয়ে আলোচনা করব অন্যান্য যারা সেমিফাইনালিস্ট রয়েছেন তাদের নিয়ে। দর্শক ফিরলাম গ্রাম বাংলা টিউবস লিমিটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, এবং আমাদের কো স্পন্সর JSRM, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার এবং RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। আমাদের সাথে আছেন হাবিবুল বাশার সুমন, জাতীয় দলের সাবেক অধিনায়ক। সুমন ভাই, বলছিলাম যে বাংলাদেশের বোলারদের পারফরমেন্সে কিছুটা হলেও আপনি তুষ্ট কিনা, এবং একটা সময় তানজিম হাসান সাকিব কেন তাকে স্কোয়াডে রাখা হচ্ছে সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, সেটার একটা মোক্ষম জবাব তিনি দিতে পেরেছেন, যদিও আজকের ম্যাচে হয়তো বা সেভাবে তিনি জ্বলে উঠতে পারেননি। তারপরও ওভারঅল বাংলাদেশের, আমি স্পেশালি রিশাদ হোসেনের কথা তো অবশ্যই বলবো, আমি ওভারঅল বোলিং অ্যাটাকটা নিয়ে একটু জানতে চাই যে এখান থেকে আসলে প্রাপ্তির অনেক কিছু আছে কিনা বাংলাদেশের বোলিং সাইডটা থেকে। বাংলাদেশের বোলিংয়ের দিকে অ্যাটাকের দিকে তাকিয়ে দেখেন, অন্য দলগুলির বোলিং অ্যাটাক দিকে তাকিয়ে দেখেন, কম্পেয়ার যদি করেন, আমি বলবো যে বাংলাদেশ টিমের বোলিং অ্যাটাক যে কোনো দলের বোলিং অ্যাটাকের সমকক্ষ। তারা প্রমাণ করেছেন টাইম অ্যান্ড টাইম। একটা ম্যাচে না, 2টি ম্যাচে না, পুরো টুর্নামেন্ট জুড়ে কিন্তু অসাধারণ বল করেছেন। স্লো উইকেট আমাদের ফাস্টবোলাররা খুব ভালো বল করেছেন। আজকে কিন্তু তাসকিন যেই পেসে বল করেছেন দেখার মতো বিষয় ব্যাক ছিল। করে তার একটা ওয়েলকাম ব্যাক ছিল তার। স্লো উইকেট, উইকেটে এরকম পেস জেনারেট করা, এরকম বাউন্স জেনারেট করা কিন্তু অত সহজ বিষয় নয়, সেটা করেছেন। মুস্তাফিজ তো সবসময় ভালো করেছেন, বাট এবার ওয়ার্ল্ড কাপে যদি হাইলাইট বলেন, দেখুন আমাদের বোলিং ডিপার্টমেন্টে এত ভালো করেছেন যে শরীফুলের মতো খেলোয়াড় বাইরে বসে থাকতে হয়েছে, অথচ তিনি কিন্তু একেবারে অটোমেটিক চয়েস ছিলেন যদি না ইনজুরিতে পড়তেন। 1 বছরে আমাদের বেস্ট বোলার, যেহেতু তাসকিন রেগুলার খেলতে পারেনি ইনজুরির কারণে, মুস্তাফিজও মাঝে মাঝে অফ ছিলেন, পুরো 1 বছর কিন্তু আমাদের বোলিংটা টেনেছেন। শরীফুল প্রতি ম্যাচে ভালো বল করেছেন, কিন্তু আমাদের বোলিং ডিপার্টমেন্ট এত ভালো করেছে যে একবার বাইরে যায় ঢুকতে পারেননি, সুযোগ পাননি। সো
এটা দেখায় যে আমাদের বোলিং একটা কত ভালো করেছে এবার ওয়ার্ল্ড কাপে। তানজিদ সাকিব আজকে হ্যাঁ শেষের ওভারটা ছাড়া কিন্তু খারাপ বোলিং করেনি, শেষের ওভারটা সম্ভবত বলটা ভিজে গিয়েছিল, যেটা আপনি বলটা বলছিলেন গ্রিপ যে করতে grip করতে পারেনি। ঝামেলা হয়েছে। তো রশিদ দুটি ভালো শট মেরেছে, বাট এর পিছনে মনে হয় বলটা ভিজে যাওয়ার একটা বড় কারণ ছিল। তাছাড়া কিন্তু থ্রু আউট দ্য টুর্নামেন্ট ইজ ফ্যান্টাস্টিক। রিশাদ হোসেন মনে হয় আমাদের সবচাইতে বড় ফাইন্ডিং এখানে, সবচেয়ে বড় ফাইন্ডিং এই কারণে বলবো যে একজন লেগ স্পিনার বাংলাদেশের সংস্কৃতিতে একেবারে চিরদিনের আক্ষেপ বলা যায়। চিরদিনের আক্ষেপ। আর আমরা আমাদের সংস্কৃতিতেই আছে, আমরা স্পিনার খুঁজলে ঘরোয়া ক্রিকেটে স্পিনার খুঁজলেই প্রথমে খুঁজি লেফট আর্ম স্পিনার, সেফ অপশন, তারপর যদি অফ স্পিনার থাকে। লেগ স্পিনার তো আমরা কখনো ডোমেস্টিক ক্রিকেটে ভাবনায়ও আনি না, অন্তত ভাবনা আনি না, এই দেখিও না। wicket-এর condition। এবং আমাদের ব্যাটসম্যানের যে লেগ স্পিনারের প্রতি দুর্বল, এর পিছনে একটা অনেক বড় কারণ কিন্তু আমরা লেগ স্পিনার আমাদের খেলি না। নেই নেই। leg spinner, আমাদের exactly। ঘরোয়া ক্রিকেটে কোনো টিমে লেগ স্পিনার পাবেন না যে লেগ স্পিনার খেলছেন, 10 ওভার বোলিং করছেন। তো এই সব এবং একজন লেগ স্পিনার থেকে এমনিতে নেই, প্লাস আমাদের যারা ঘরোয়া টিম চালায় যেসব প্রশিক্ষকরা তারাও যে খুব এনকারেজ করেন লেগ স্পিনারতে সেটাও কিন্তু না, সবাই সেফ অপশনে খুঁজেন। তো এরকম একটা অবস্থা থেকে রিশাদের উঠে আসাটা অনেক বড় ব্যাপার। আমরা অনেকে চেষ্টা করেছি, এর প্রতিকূল অবস্থা সবার ক্ষেত্রে ছিল, বাট রিশাদ প্রমাণ করেছেন যে তিনি এখানে থাকতে এসেছেন। ওয়ার্ল্ড কাপ স্টেজ কিন্তু অনেক ডিফিকাল্ট স্টেজ, এখানে নিয়মিতভাবে পারফর্ম করা, কন্ডিশন একটা বলতে আমরা অনেকেই বলতে পারি কন্ডিশন দ্য ফেভারে ছিল, বাট কন্ডিশন যতই ফেভারে থাক, রেগুলারভাবে উইকেট নেওয়া, রান কম দেওয়া, ইম্প্যাক্টফুল বোলিং করা রিশাদ এবার করতে পেরেছেন। এবং টিম ম্যানেজমেন্টের একটা কিন্তু পরিকল্পনার একটা অংশ জুড়ে তিনি ছিলেন। আমরা অনেক আগে থেকেই তাকে দেখেছি, যদিও তিনি স্কোয়াডে ছিলেন কিন্তু দলের সাথে তিনি মুভ করেছেন, দলের সাথেই তিনি ছিলেন। একটু জানতে চাই অন্যান্য দলগুলো সেমিফাইনালিস্ট আমরা পেয়ে গেছি 4 জন সেমিফাইনালিস্ট, এবং বৃহস্পতিবার সকালে দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানের ম্যাচ রয়েছে এবং একই দিনে বাংলাদেশ সময় একই দিনে, যদিও ওইখানে হয়তো বা তার পরদিন সকাল, সেখানে ভারতের ম্যাচ রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। আমরা 4 জন সেমিফাইনালিস্ট পেয়ে গেছি এবং প্রথম খেলাটা হবে ব্রায়ান লারা স্টেডিয়াম, যেটা ট্রিনিদাদে, এবং পরেরটা প্রভিডেন্স স্টেডিয়াম গায়ানাতে হবে খেলাটা। ইংল্যান্ড ভারতের ম্যাচটা নিয়ে একটু জানতে চাই, তুলনামূলকভাবে সেমিফাইনাল, এই দুই সেমিফাইনালের মধ্যে তুলনামূলকভাবে কিছুটা হাই ভোল্টেজ কিনা সেটা? ভেরি মাচ হাই ভোল্টেজ, এবং এই ম্যাচটা যে জিতবে তারই কিন্তু শিরোপা নির্ধারণী, মানে অঘোষিত ফাইনালের মতো। অঘোষিত ফাইনাল বলতে পারেন। কিপিং ইন মাইন্ড সাউথ আফ্রিকা খুব ভালো দল, আফগানিস্তান সোফার ভালো খেলেছে, তারা যেভাবে তারা আসলে এসেছে। এগিয়ে চলেছে, এবং আমি শিওর আফগানিস্তানরা চাইবে আরো দূরে যেতে। তারা এত দূর যখন চলে এসেছেন, তারা এখানেই বসে মানে শেষ করতে চাইবেন না, তারা নিশ্চয়ই চাইবেন ফাইনালটাও খেলতে। তাদের মধ্যে সেই ইচ্ছাটাও আমরা দেখতে পেয়েছি, সো তারাও ছেড়ে কথা বলবেন না। বাট ইংল্যান্ড এবং ইন্ডিয়া এই মুহূর্তে সবচেয়ে ভালো ক্রিকেট খেলছে, এবং দু দলেই কিন্তু পাওয়ার হাউস আছে দুদিকেই, বোলিংয়ে ব্যাটিংয়ে সব দিক থেকে। দুই দলে যদি কম্পেয়ার করি, ইন্ডিয়ার বোলিংটা হয়তো ইংল্যান্ডের থেকে একটু বেটার, বাট ব্যাটিংয়ে কিন্তু ইংল্যান্ড এবং ইন্ডিয়া অলমোস্ট সেম, অনেক গেম চেঞ্জার আছে। এবং গায়ানাতে যেহেতু খেলা হবে, সেখানে আমরা গতকালকে যেভাবে দেখলাম যে অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব তারা একেবারে ম্যাচটা ঘুরিয়ে দিলেন। গায়ানাতে আমরা জানি যে কিছুটা স্পিন সহায়ক উইকেট হয়, কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাচ্ছে কিনা ভারত বরাবরের মতোই? সেন্ট ভিনসেন্টের মতো হয়তো অতটা হবে না, বাট গায়ানা উইকেট সবসময় স্পিন ফেভার থাকে। আমরা যখন খেলেছি তখনও স্পিন আমাদের যারা সাবকন্টিনেন্টের টিম তাদের জন্য গায়ানা মানে খুব ফেভারিট প্লেস, তাদের সাহায্য করে। যদি তেমন উইকেট থাকে, ইন্ডিয়ার সম্ভাবনা ডেফিনেটলি বেশি, বিকজ ইংল্যান্ডের যে ব্যাটিং লাইন আপ তারা সবাই কিন্তু পাওয়ার হিটিং করতে ভালোবাসে ফ্ল্যাট উইকেটে। যখন স্লো ট্র্যাক থাকে, একটু টার্নিং ট্র্যাক থাকে, তারা কিন্তু একটু হলে স্ট্রাগল করেন। সেক্ষেত্রে হয়তো ইন্ডিয়ার একটু অ্যাডভান্টেজ থাকতেই পারে, সেমিফাইনালটা গায়ানে হচ্ছে। অন্য কোথাও হলে হয়তো ডিফারেন্ট বল হতো, বাট সে ইংল্যান্ড খারাপ দল নয়। আমরা যেটা বলছিলাম যে এটা সম্ভবত অঘোষিত ফাইনাল হবে, যে জিতবেন তার সম্ভাবনা বেশি। সাউথ আফ্রিকা জি। এবং একটা বিষয় আমি বারবার যেটা বলছিলাম যে ভারত এখনো পর্যন্ত তারা কিন্তু সেই মানে ডে লাইটেই খেলে গেল এখনো পর্যন্ত। সেমিফাইনালেও তারা ডে লাইটে খেলবে, ফাইনালে উঠলে সেখানেও সেই সুযোগটা তারা পাচ্ছে। আমি একটু কথা বলবো অবশ্যই আপনার সাথে ভারত এবং অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে। অস্ট্রেলিয়া কালকে হেরে গেছে ভারতের সাথে, পাশাপাশি বাংলাদেশের আজকে যেহেতু বাংলাদেশ হেরে গেছে, অস্ট্রেলিয়াও তাদেরও বিদায় নিতে হয়েছে এবারের বিশ্বকাপ থেকে। তারা 2021 সালের চ্যাম্পিয়ন ছিল। তোমরা একটু অন্য ম্যাচগুলো, অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশের বাইরে অন্য কোনো দল তোমাদের পছন্দের তালিকা আছে কিনা বাংলাদেশের বাইরে, এবং কেন তোমরা সেই দলটাকে পছন্দ করো? সাউথ আফ্রিকা কেন? সাউথ আফ্রিকা কেন পছন্দের? এখনো পর্যন্ত আমরা নিশ্চয়ই তোমাদের জীবদ্দশায় এখনো পর্যন্ত তোমাদের যে বয়স হয়েছে, তোমরা একটা বারের জন্য সাউথ আফ্রিকাকে ট্রফি
হাতে দেখোনি কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে? কারণ তাদের ব্যাটিং অর্ডারটা অনেক হার্ড আছে, যেমন ডেভিড মিলার বা যেসব প্লেয়ারদের কথা আমরা সাধারণত জানি, তাদের টপ অর্ডার এবং মিডল অর্ডার সব দিক থেকেই তারা ব্যাটিং থেকে ভালো আছে, এবং পাশাপাশি তাদের বোলিংটাও ভালো আছে। কাগিসো রাবাদা যে সবসময় ভালো বোলিং করে থাকেন। আর এক্ষেত্রে আমার সাউথ আফ্রিকায় ভালো লাগে, কারণ ব্যাটিং বোলিং দুই দিক থেকেই ভালো এবং ফিল্ডিংও যথেষ্ট ভালো তারা। জি, আর কেউ কিছু বলবে? আর কোনো পছন্দের দল কি কারো আছে এই 4 সেমিফাইনালিস্টের মধ্যে? বাংলাদেশ ব্যতীত আমার পছন্দের দল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হওয়ার কারণ হলো যে অস্ট্রেলিয়া সেমিফাইনাল থেকে ছিটকে গেছে, তারা তো আর সেটি আসলে খুব দুর্ভাগ্যবশত হয়েছে। দুঃখের ব্যাপার, বাংলাদেশ অস্ট্রেলিয়া দুই দলই বিদায় নিয়েছে। জি, তবে আমার মতে অস্ট্রেলিয়ার ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং 3 দিক দিয়েই তারা একদম সব দিক দিয়ে তারা নিজেদের মানিয়ে নিতে পারে, এবং দেখা যায় কি তাদের হার্ড হিটার আছে অনেক, যেমন ম্যাক্সওয়েল ফর্ম থাকলে সে খুব ভালো খেলে, এবং তাদের উইকেট টেকারও আছে, যেমন কামিন্স 2বার হ্যাট্রিক করেছে, এবং আরেকজন আছে মিচেল স্টার্ক। আর কেউ কিছু, আর কারোর কোনো পছন্দের দল, ভারত কিংবা অন্য কোনো দল নেই পছন্দের তালিকায়? ইংল্যান্ড কিংবা পাকিস্তান? জি, আমার পছন্দের দল বাংলাদেশ ব্যতীত ভারতও আছে। ভারতের বলতে গেলে একটা সুন্দর একটা দল, মানে অনেক পারফেক্ট কম্বিনেশন। ব্যাটিং লাইন আপও যেরকম, বোলিং লাইন আপও সেরকম, এবং মিডল অর্ডার তো আরও অনেক ভালো। তারা যেরকম মানে গত ম্যাচ দেখার পর থেকে আমার ভারতের পক্ষে আরও মানে উত্তেজনাটা আরও বেশি বেড়ে গেছে ভারতের তোমার পক্ষে। কাছে মনে হচ্ছে যে এবার চ্যাম্পিয়ন হতে পারে ভারত? জি, আমার কাছে তাই। আচ্ছা, তোমাদের জন্য তাহলে একটা প্রশ্ন, একটা কুইজ দিয়ে দিই ভারত এবং অস্ট্রেলিয়া ম্যাচের। কঠিন হয়ে গেল কিনা আমি জানি না। ওই ম্যাচটাতে রোহিত শর্মা একটা রেকর্ড করেছে, সেই রেকর্ডটা কেউ বলতে পারবে কিনা? এক্স্যাক্টলি, একটু মাইক্রোফোনটা নিয়ে। টি-20তে আপনার 200তম 6 মারা। এক্স্যাক্টলি, এখনো পর্যন্ত টি-20-র হিস্ট্রিতে 173টা 6 আছে মার্টিন গাপটিলের, কিন্তু 200টা 6 একেবারে ধারণার বাইরে, এবং রোহিত শর্মা সেটি করিয়ে দেখিয়েছেন। যদিও টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি 6 এখনও ক্রিস গেইলের, 63টি 6 টি-20 বিশ্বকাপে তিনি মেরেছেন। সেই তালিকায় 48টা 6 মেরে দ্বিতীয় স্থানে আছেন রোহিত শর্মা। আমার কাছে মনে হয়েছিল যে প্রশ্নটা কঠিন হতে পারে, আমি আরেকটা সহজ প্রশ্নের দিকে যাচ্ছিলাম সুমন ভাই, কিন্তু এই প্রশ্নের উত্তরটিও আমাদের যারা খুদে সমর্থক আছেন ঠিকঠাক মতো দিতে পেরেছেন। দারুণ ব্যাপার আসলে, তারা অনেক বেশি খোঁজ খবর রাখেন এবং স্ট্যাট নিয়ে আমার মনে হয় তারা অনেক বেশি কাজ করেন, আমরা যেটা অনেক সময় হয়তো বা করি না। আমরা শুধু খেলা দেখি কিংবা অ্যানালিটিক্যাল ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চাই, যেহেতু এই বয়সটা আসলে এগুলো নিয়েই কাজ করার। শোন ভাই, আপনার কাছে ফাইনালিস্টের যদি বলি যে ভবিষ্যৎবাণী করবেন, 2 ফাইনালিস্ট কোন 2টা দলকে করবেন? সাউথ আফ্রিকা, ইন্ডিয়া। সাউথ আফ্রিকা, ইন্ডিয়া। ইন্ডিয়া কি মানে ওভারঅল পারফরমেন্স বললেন নাকি শুধুমাত্র কালকের কন্ডিশন? অস্ট্রেলিয়া কন্ডিশন। আমার মনে হয় ইংল্যান্ডও খুব ভালো ক্রিকেট খেলছে। স্লো স্টার্ট করেছিল, বাট কেম ব্যাক ভেরি ওয়েল। ইংল্যান্ডের কিছু দুর্দান্ত ব্যাটসম্যান আছে, বাট গায়ানায় খেলা, আমি এক্সপেক্ট করছি সেখানে বল হয়তো সেমিফাইনাল একটু স্লো ট্র্যাক হবে, একটু টার্নিং ট্র্যাক হবে। এই জন্য ইন্ডিয়া হয়তো এগিয়ে যাবে, বিকজ ইন্ডিয়ার হাতে বেশ কিছু ভালো স্পিনার আছে। ইংল্যান্ডের শুধু আদিল রশিদ, মঈন আলীও আছে, বাট আদিল রশিদ ছাড়া তাদের স্পিনিং বোলিং ডিপার্টমেন্টটা অত স্ট্রং নয়। পেস বোলার যে খুব ভালো করছেন তেমনও নয়। সো এই জন্য আমি ইন্ডিয়াকে একটু এগিয়ে রাখছি এই ম্যাচটাতে। অপর ম্যাচটাতে আফগানিস্তান ভালো খেলেই সেমিফাইনাল পর্যন্ত এসছে, বা সাউথ আফ্রিকা আমার মনে হয় বেশ ভালো দল। আর এই ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, মানে সিগনিফিকেন্ট যে বিষয়গুলি, ক্রুশিয়াল স্টেজে সাউথ আফ্রিকা ভেঙে পড়ছে না, এবং আমরা সচরাচর যেটা দেখে থাকি আগের অভিজ্ঞতায়, যে ওদের নামের পিছনে যে বদনামটা আছে সেটার প্রতিফলন, এই যে চৌকার, সেই প্রতিফলনটা এবার ওয়ার্ল্ড কাপে এখনো দেখিনি। ইনফ্যাক্ট যদিও এবং এখনো সময় কিন্তু ফুরিয়ে যায়নি, চোকার খেতাবটা আমরা অধিকাংশ সময় তাদের সেমিফাইনাল দেখতে পারি, বাট তারা এরকম পরিস্থিতি এবার ওয়ার্ল্ড কাপে পার করে এসেছেন, ফার্স্ট রাউন্ডেও সেকেন্ড রাউন্ডেও। বরং সাউথ আফ্রিকার যেই খেলার প্যাটার্নটা শুরুর দিকে দুর্দান্ত খেলে, সেমিফাইনালে এসে আসলে চোখ করে যেটাই বলি আমরা, বাট এবার কিন্তু শুরুতেই কিন্তু তারা ওইভাবে ওই রকম ক্রুশিয়াল ম্যাচগুলি খেলেই কিন্তু এ পড়তে এসছেন। ডোন্ট বি সারপ্রাইজ যদি সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়ে যায়, কারণ আসলে কেন বলছি, বাকি ইন্ডিয়া অথবা ইংল্যান্ড যেই আসুক খুব স্ট্রং অপোনেন্ট হবে। বা সাউথ আফ্রিকা এবার যে লাকটা, লেডি লাক বলি আমরা সাধারণত, সেই লাকটা কিন্তু সাউথ আফ্রিকার পক্ষে আছে, যেটা করছে, এবং যেটা সাউথ আফ্রিকার জন্য মিসিং ছিল সব ওয়ার্ল্ড কাপে।
সব বিশ্বকাপগুলিতে সাউথ আফ্রিকা ওই লাকটা একটু মিসিং থাকে। সোফার এখন পর্যন্ত সাউথ আফ্রিকা সেই লাকটা আছে, টিমও ভালো, দেখা যাক ফাইনালে কী হতে পারে। হু নোজ, আমরা অবশ্যই সেটা দেখতে চাইবো। কোনো আইডল ক্রিকেটার আছে কিনা, যে এমন একজন ক্রিকেটার যাকে দেখে ক্রিকেটটা খেলা কিংবা ক্রিকেটটা শেখা কিংবা তার মতো হতে চাওয়া, এই ধরনের কোনো ক্রিকেটার আমাদের ক্ষুদে ভক্তদের আছে কিনা? একটু মাইক্রোফোনটা নিয়ে কথা বলতে হবে। বাংলাদেশের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান। আমি তাকে আইডল ভাবি ক্রিকেটের, কারণ তাকে দেখলে ক্রিকেটের প্রতি একটা মানে আনন্দ জেগে ওঠে আমার মনে। শুধু কি ক্রিকেটের আইডলই ভাবা হয় নাকি ক্রিকেটের বাইরেও তার যেই কর্মকাণ্ড সেটাও আসলে আকর্ষিত করে তোমাকে? সাধারণত ওগুলা তো মানে এত মনে নেই না, ক্রিকেটটাই আমি বেশি প্রাধান্য দিই আমার কাছে। তা ক্রিকেট আমার খেলাটা ভালো লাগতো, এখনও ভালো লাগে এবং ভবিষ্যতে লাগবে। আমি তার মতো খেলতে চাই এবং এগিয়ে যেতে সেরকমভাবে। আর কেউ সাকিব আল হাসান হতে চায় নাকি অন্য কোনো ব্যাটার, মুশফিকুর রহিম কিংবা মাশরাফি বিন মুর্তজা? আমার আইডল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। আমি সর্বপ্রথম যখন থেকে খেলা দেখা শুরু করি তখন থেকে আমার ওর বোলিং খুব ভালো লাগে, কারণ আমি দেখি যে সে তার ইয়র্কারের জন্য খুব স্পেশালিস্ট এবং বর্তমানে সে একটি রেকর্ড ভেঙেছে দুদিন আগে, যে যেটি আগে হয়তো লাসিথ মালিঙ্গার ছিল, যে ওডিআই এবং টি-20-তে সবচেয়ে বেশি উইকেটের। সেজন্য আমি আমার অনেক অনেক খোঁজ খবর রাখা। এবং মিচেল স্টার্ক কালকে প্রথমে প্রচণ্ড মার খাওয়ার পর যেভাবে ব্যাক করেছেন, তিনি রোহিত শর্মাকে ফিরিয়েছেন। অস্ট্রেলিয়ার বিদায় সুমন ভাই কিছুটা হলেও হতাশ কিনা আপনি, কিংবা আপনার কাছে মনে হয় যে সেমিফাইনাল কিছুটা হলেও রং হারিয়েছে? বেশ অনেকক্ষণ রং হারালো। আই মিন আমরা হারার জন্য আসলে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া যেতে পারলো না, আমরা জিতে খুব ভালো তো জিততে পারলো, আমাদের জন্য এবং খুব সব ভালো অস্ট্রেলিয়ানরা আজকে বাংলাদেশের সাপোর্ট ছিল। বাট অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা খেলাটার মানে মানে একটা আলাদা একটা ফ্লেভার থাকতো। দুটা দলই কিন্তু একদম সমান সমান মানে স্ট্রেংথ ছিল। আর অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ স্টেজে সবসময় ডিফারেন্ট দল। আফগানিস্তান, আবার বলছে আফগানিস্তান উইথ অল ডিউ রেসপেক্ট খুব ভালো দল, বাট আফগানিস্তান যখন সাউথ আফ্রিকার সাথে খেলবে ক্লিয়ারলি সাউথ আফ্রিকা এগিয়ে থাকবে। এবং সাউথ আফ্রিকা মেন্টালি এক ধরনের, যেহেতু অস্ট্রেলিয়া নয়, এগিয়ে থাকবে। আফগানিস্তান যদি করে সেটা আপসেটিং ব্যাপার হবে। বাট যখন অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা হতো তাহলে কিন্তু মানে খুব ম্যাচআপটা খুব ভালো হতো। সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড টপ 4 টিম সেমিফাইনাল খেলতো। বাট এট দ্য সেম টাইম এটাই বিউটি অফ স্পোর্টসে যদি আপনি সবসময় যেটা চিন্তা করবেন সেটা হয়, তাহলে স্পোর্টসটা আসলে স্পোর্টসের রংটা হারায়। স্পোর্টসটা এত ইন্টারেস্টিং, ওয়ার্ল্ড কাপ ইন্টারেস্টিং হয় তখনই যখন আসলে এরকম আপসেটিং হয়। আমরা যখন দেখি যে দলকে নিয়ে সবাই ভাবছেন সেই দলটা যেতে পারছে না, অন্য দলগুলো আসছেন, এই অনিশ্চয়তাটা না থাকলে আসলে খেলাটাও জমে না। সো ওই দিক দিয়ে চিন্তা করলে ক্রিকেটের জন্য ভালো হয়েছে। এক ধরনের যেটা বলি যে গৌরবময় অনিশ্চয়তার খেলা। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে এবং একটা ফানি হেডলাইন দেখছিলাম যে শক্তিশালী অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে উঠতে দিল না, কিংবা সুপার 8 থেকে বিদায় করে দিল বাংলাদেশ দল, এই ধরনের একটা হেডলাইন দেখছিলাম। আমাদের দল ছিটকে গেছে। সেমিফাইনাল শুধুমাত্র আমরা এখন উপভোগ করব, ভালো খেলা দেখতে চাই। শেষ করছি গ্রাম বাংলা টিপস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং। কো স্পন্সর হিসেবে আছেন জেডএসআরএম, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, আরআইএল অ্যান্ড চ্যানেল। এবং আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছে। উপভোগ করুন সেমিফাইনাল এবং ফাইনাল।